নমস্কার, স্পষ্ট কথা সঙ্গে আমি দীপের আজকের নতুন পডকাস্ট এপিসোডে আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য একটা উপহার এনেছি। আমাদের সঙ্গে রয়েছেন পিয়ারলেস হাসপাতালের বিখ্যাত কার্ডিওলজিস্ট মাননীয় মৈনাক চ্যাটার্জি মহাশয়। আপনাদের এই যে দৈনন্দিন জীবন, এই দৈনন্দিন জীবনে এখন একটা হার্টের বিষয়ে মহামারী আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেই বিষয়েই আপনাদের গাইডেন্স দেওয়ার জন্য আমাদের সঙ্গে স্যার উপস্থিত হয়েছেন। তার বিশেষ সময় থেকে আমাদেরকে একটা আলাদাভাবে সময় দিয়েছেন, এর জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্বাগত স্যার আপনাকে। নমস্কার। স্যার, আমার দর্শক বন্ধু প্রায় 50,000 মতো রয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে। তাদের জীবনযাপন যাতে আগামী দিনে একটু সহজ করতে পারি, ন্যাচারালি আমার এটা রাজনৈতিক চ্যানেল, কিন্তু রাজনৈতিক চ্যানেল হলেও প্রত্যেকটা মানুষই আজকে একটা মহামারীর দিকে এগিয়ে চলেছে। সেটা আমরা করোনার পিরিয়ডের পর থেকেই দেখছি যে হার্ট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে মানুষের যে কোনো জিনিস ঘটছে। অনেক মানুষের, আমার দর্শক বন্ধুর অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে এই জিনিসটা হঠাৎ করে করোনা পিরিয়ডের পরে এতটা বৃদ্ধি পেল কিভাবে? আপনার কি মূল্যবান এতে দৃষ্টিভঙ্গি রয়েছে, যদি আমাদের দর্শক বন্ধুদের জানান। অসংখ্য ধন্যবাদ দীপ, আমাকে এখানে আনার জন্য। কোভিড অ্যাকচুয়ালি যেমন একটা মহামারী করেছিল, অনেক প্রাণ গেছে অ্যাকিউট এমার্জেন্সি হয়ে, কিন্তু কোভিডের যে পোস্ট কোভিড এফেক্ট, যে পোস্ট কোভিড আমাদের বডির মধ্যে একটা যে তার ইনফেকশনের যে প্রবণতা সেটা বাড়িয়েছে। কোভিডের জন্য আমাদের বডিতে সাবক্লিনিক্যাল ইনফ্লামেশন, সেই জিনিসটা বেড়েছে। ইনফ্লামেশন বাড়ার পরে আমাদের মধ্যে যেটা দেখা গেছে, ইয়াং জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতাটা অনেক বেশি। এই যে ইনফ্লামেশনের কথাটা বলছেন, এটা কি থেকে হচ্ছে? ওই ভ্যাকসিনের কি কোনো রকম সাইড ইফেক্ট, মেডিকেলি প্রুভেন কিছু তথ্য আপনারা পেয়েছেন? কোভিড ভ্যাকসিনের জন্য বলবো না, অনেকেরই কোভিড হয়েছে কিন্তু কোভিড ধরা যায়নি, কেননা তাদের হালকা জ্বর হয়েছে, হয়তো কোভিড সাবক্লিনিক্যাল হয়ে চলে গেছে। আচ্ছা। কিন্তু যেটা পাওয়া যায় হচ্ছে এই কোভিড যে ভাইরাসটা, তার জন্য আমাদের বডিতে যে এফেক্টটা সেটা অনেক অর্গানে দেখা গেছে। প্রথম দেখা যায় কোভিডের এফেক্ট হচ্ছে প্যানক্রিয়াসে এফেক্ট করার জন্য কোভিডের পরে ডায়াবেটিসের যে প্রিভ্যালেন্স অনেকটা বেশি। কোভিডের পরে দেখা গেছে সাবক্লিনিক্যাল হার্টের যে রক্তনালীর মধ্যে রক্ত চলাচলের যে সঞ্চালন হয় যে ব্লাড ভেসেলের মধ্যে, সেখানে কোলেস্টেরল জমার প্রবণতা অনেকটা বেড়েছে। মিনিমাল আগে যেটা দেখা যেত যে কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, যেটা মূলত খারাপ কোলেস্ট্রল লেভেল, সেটা বাড়ার পরে হার্টের মধ্যে বা বিভিন্ন শরীরে বিভিন্ন অর্গানের রক্তনালীর মধ্যে প্লাক বা কোলেস্ট্রল জমার প্রবণতা বেড়েছে। কোভিড সেটা কি করেছে, যেহেতু একটা সাবক্লিনিক্যাল একটা ইনফ্লামেশন কথাটার মানে হচ্ছে লোকাল জায়গায় অনেকগুলো নিউট্রোফিল, লিম্ফোসাইটস, এগুলো ইনফিল্ট্রেশন এই হওয়ার জন্য যে মিনিমাম প্লাকটাও ছিল, সেটা হঠাৎ করে দেখা গেছে সেটা আনস্টেবল হয়ে গেছে। আচ্ছা। এই আনস্টেবল হওয়ার পরে কোভিডের পরে আমরা হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটা বেশি পেয়েছি। দ্বিতীয় এফেক্ট যেটা কোভিডের জন্য পাওয়া যায় সেটা হচ্ছে যে একটা কোভিড একটা ভাইরাস, তো ভাইরাসে জেনারেলি 7 days বলে যে তার ইনফেকশনের পিরিয়ডটা থাকে, কিন্তু পোস্ট কোভিড এফেক্ট মানে নেক্সট 2 to 3 years এর এফেক্টটা পাওয়া যাচ্ছে যখন তাদের মধ্যে যদি সাবক্লিনিক্যাল ইনফরমেশনের যে মার্কার HSCRP এটা অনেকটা তুলনায় বেড়ে গেছে। এটাই একটা মেন মূলত জিনিস যে কোভিড ভ্যাকসিন কোভিড ইনফেকশনের জন্য আমাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতাটা অনেক বেশি। শুধু হার্ট অ্যাটাক নয়, স্ট্রোকের প্রবণতা ইয়াং এজে বেড়েছে, ডায়াবেটিসের প্রবণতা বেড়েছে। এগুলো পোস্ট কোভিড ভাইরাসের এফেক্ট। ভ্যাকসিন যেটা আমাদের দেওয়া হয়েছিল, ভ্যাকসিন মূলত আমাদের অ্যাক্টিভ কোভিড ইনফেকশন থেকে অনেকটাই হেল্প করেছে, কারণ এই মহামারীটা প্রিভেনশন করার জন্য ভ্যাকসিন ছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে ছিল না। কোভিড ভ্যাকসিনের যে পরবর্তী এফেক্ট যেগুলো পাওয়া গেছে সেগুলো মূলত সাবক্লিনিক্যালি, কিন্তু খুব বেশি যে ভ্যাকসিনের জন্য এটা বেড়েছে বলবো না, বলবো কোভিড ভাইরাসটাই মেন প্যাথোলজি ক্ষতিটা যার পেছনে এই হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়া, ডায়াবেটিসের প্রবণতা বাড়া, তাদের ব্রেনের স্ট্রোকের বাড়া, এগুলো বেশি পাওয়া এটাকে গেছে। ডিটেক্ট করার এই মুহূর্তে কি রকম ব্যবস্থা কিছু রয়েছে চিকিৎসা বিজ্ঞানে? মানে ধরুন একটা সাধারণ আমাদের মতো ন্যাচারালি আমরা যেরকম 35-36 বছরের ধরুন যুবকরা রয়েছি, এরা বুঝতে পারছি না যে সাইলেন্ট কিলিং কিভাবে হচ্ছে, এটা কিভাবে ডিটেক্ট করা যাবে? খুব ভালো প্রশ্ন করলে। একটা ইয়াং এজ, যেটা আমাদের যখন আমরা ওয়েস্টার্ন পপুলেশন দেখতাম, হার্ট অ্যাটাক পাওয়া যেত জেনারেলি 40-50 ইয়ার্সের ওপরে। 40 ইয়ার্সের ওপরে বলতো যে না, এটা হার্ট অ্যাটাক ইন ইয়াং। হার্ট অ্যাটাক ইন ইয়াং হচ্ছে একটা সেপারেট টপিক। তাদের মধ্যে মূলত প্রথম কারণ যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্ট্রেস। দ্বিতীয় কারণ তাদের মধ্যে স্মোকিং, আর এই স্মোকিং হ্যাবিটটা যেটা হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়িয়েছে। অনেকের মধ্যেই কোলেস্ট্রল আনডিটেক্টেড থাকে,
আমরা আগে জানতাম যে কোলেস্ট্রল হয়তো বয়স্ক মানুষদেরই প্রবলেম করে, সেটা নয়। এখন প্রথমবার কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নিয়ে এসেছে হার্ট ওয়াইজ অ্যাট 18, মানে প্রথম কোলেস্ট্রল টেস্ট মানুষেরা যেন 18 সালের মধ্যেই করে। আচ্ছা 18 ইয়ার্স ক্রস করলে তাদের যখন কোলেস্ট্রল দেখা যায়, একটা এলডিএল কোলেস্ট্রল যদি 100-এর বেশি থাকে, তাদের ডায়েট কন্ট্রোল করা, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তাদের নিজেদের হার্ট অ্যাটাক হচ্ছে, তখন কোলেস্ট্রল এর লেভেল আমরা খুব কম রাখি, যাতে ভবিষ্যতে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতাটা কমে। মেনলি কোলেস্ট্রল, স্ট্রেস, অ্যাংজাইটি, তাদের লাইফস্টাইল, টাইপ এ বিহেভিয়ার, আর হচ্ছে তাদের ফুড হ্যাবিট। অনেকেই আমরা করি, দেখুন সকালবেলা উঠে টাইম নেই, একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম, বাইরে গিয়ে আমরা কোথাও গিয়ে লুচি পরোটা হুম বা ফাস্টফুড বেশি হুম খাচ্ছি। এর জন্যও আমাদের এই হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটা বেশি ইয়াং এজে। এই যে ইয়াং জেনারেশন রয়েছে, এরা মোটামুটি এখন আপনি কি গাইড করছেন যে কত বছর বয়স থেকে রেগুলারলি কতটা গ্যাপ দিয়ে দিয়ে তারা একটা, এই যে লিপিড প্রোফাইল করলে আমরা জানি যে কোলেস্ট্রলের ব্যাপারটা বেরিয়ে আসে, বেরিয়ে তো আসে। এটা কতদিন গ্যাপে গ্যাপে তারা করবে, বা কত বছর বয়স থেকেই এই সচেতনতা তাদের মধ্যে এই নিতে হবে? হার্ট ওয়াইজ অ্যাট 18 যে উদ্যোগটা কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নিয়ে এসেছে, হুম হার্ট ওয়াইজ অ্যাট 18 মানে কি, তাদের রিস্ক ফ্যাক্টরগুলো 18 বছর থেকেই চেক করা। চেক করা। যদি আমরা 18 বছর থেকে চেক করতে পারি, তাহলে তো এফেক্ট আমরা নেক্সট 10 ইয়ার্সে পাবো, মানে 30 ইয়ার্স 40 ইয়ার্সে তাদের আচ্ছা হার্ট অ্যাটাকের প্রবণতা কমবে। আচ্ছা কোলেস্ট্রল প্রথম দেখা উচিত বেসলাইন 18 বছর, বা প্রথম কন্ট্যাক্ট যদি তাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, হুম 30 বছরের বেশি বয়স থাকে, তখন তাদের হার্ট অ্যাটাক, যাদের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের মধ্যে কোলেস্ট্রল চেক করা। কোলেস্ট্রল যদি বেশি লেভেলে থাকে, তাদের মধ্যে অ্যাডিকুয়েটলি কন্ট্রোল করা, যেটা বিভিন্ন পপুলেশনের মধ্যে বিভিন্ন লেভেলে আমরা টার্গেট করি। যাদের একটা হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেনে স্ট্রোক হয়েছে, তাদের এলএলডিএল কোলেস্ট্রল আমরা 55-এর নিচে রাখতে চাই। আচ্ছা যাদের ডায়াবেটিস আছে, বিপির ওষুধ খান, বা আগে কোনো ক্রিয়াটিনিন বেশি, সিকেডির প্রবলেম আছে, তাদেরও কোলেস্টেরল আমরা 70-র নিচে রাখতে চাই, যাতে ভবিষ্যতে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা কমে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। অবশ্যই। এটা একটা মূলত টার্ম যেটা অ্যাকিউট এমার্জেন্সি আমাদের হার্টের ক্ষেত্রে প্রোটেক্ট করে। যখন কারোর কোলেস্ট্রল ধরা পড়লো, তাদের নিয়মিত বেসিসে আমরা প্রথম ইয়ারে চেক করি, নিয়মিত 3 মান্থস 6 মান্থস ইন্টারভালে। কারোর কোলেস্ট্রল নর্মাল আছে, তাদের আমরা জেনারেলি 5 ইয়ার্স অন্তর অন্তর কোলেস্ট্রল দেখতে বলি, যাতে কোলেস্ট্রলটা বাড়ছে কিনা দেখতে। আচ্ছা কিন্তু ফ্যামিলি হিস্ট্রি যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে, তাদের ইয়ারলি চেক আপ করা উচিত। ইয়ারলি চেক আপ করা উচিত। আচ্ছা কোলেস্ট্রলটা একটা আমরা এখানে ধরছি একটা ভিলেন হিসাবে, তো কোলেস্ট্রল ছাড়া ওই যে লিপিড প্রোফাইল চার্ট রয়েছে, আর কি কি খারাপ মার্কার থাকে? কোলেস্ট্রল সবসময় ভিলেন নয়। আচ্ছা কোলেস্ট্রলের মধ্যে এলডিএল কোলেস্ট্রল ইজ দ্য ব্যাড কোলেস্ট্রল, যেটা আমাদের বডিতে ব্লাড ভেসেলের মধ্যে কোলেস্ট্রলটা জমা করায়। হুম আর এলডিএল কোলেস্ট্রলের মাত্রা যদি একটা একটা রক্তনালীর মধ্যে বেশি থাকে, প্লাকের মধ্যে বেশি থাকে, সেটা ফেটে গিয়ে অ্যাকিউট হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ায়। অপোজিট দিক থেকে যখন এইচডিএল কোলেস্ট্রল আমরা দেখি, এইচডিএল কোলেস্ট্রল ইজ গুড কোলেস্ট্রল। কেন? এইচডিএল কোলেস্ট্রলের কাজ হচ্ছে এই ব্লাড ভেসেল থেকে বা বডির বিভিন্ন টিস্যু থেকে কোলেস্ট্রলটা নিয়ে গিয়ে লিভারে গিয়ে মেটাবলাইজ করানো। কিন্তু ইন্ডিয়ান পপুলেশনে দেখা গেছে এইচডিএল কোলেস্ট্রলের মাত্রাটা কম, ওই জন্য কোলেস্ট্রলকে মেনলি এলডিএলটাকে আমরা কন্ট্রোল করি। ট্রাইগ্লিসারাইড মূলত হার্টকে অ্যাফেক্ট করে না, লিভার আর প্যানক্রিয়াসকে অ্যাফেক্ট করে। ট্রাইগ্লিসারাইড মাত্রা যখন 300-এর উপরে থাকে, তখন আমাদের ওষুধ দিতে হয়, 200 বেশি থাকলে ডায়েট কন্ট্রোল করতে হয়। আচ্ছা, এই যে এইচডিএল এর কথাটা বলছেন, এই যে এইচডিএলটা ধরুন আমাদের রক্তে বাড়ানোর কোনো ন্যাচারালি পদ্ধতি রয়েছে, ন্যাচারাল কোনো পদ্ধতি খাবার দাবার বা কিছু? খাবার দাবারের মধ্যে নেই, একটা আছে, সেটা বলতে গেলে ডায়েট শুড বি রিচ ইন ফ্রুটস, অ্যান্টিঅক্সিডেন্ট যাতে বডিতে বেশি থাকে। আমাদের এইচডিএল কোলেস্ট্রলটা মূলত ইন্ডিয়ান পপুলেশনে কম, সেটা হচ্ছে 2-3টে কারণে। একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পপুলেশনে স্ট্রেস অনেক বেশি, এয়ার পলিউশন ইজ এন ইম্পর্টেন্ট মার্কার। এটা একটা আমরা যখন জয়দেবাতে ছিলাম, জয়দেবা ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার সায়েন্স শুনে থাকবেন ব্যাঙ্গালোরে, তখন আমরা এয়ার পলিউশন নিয়ে একটু স্টাডি করি যে এয়ার পলিউশন ইন্ডেক্সের সঙ্গে হার্ট অ্যাটাকের কোনো যোগ আছে কিনা। হুম, আমরা পজিটিভ কোরিলেশন পাই। বাহ, কেননা এই সব কটাই, এই জিনিসগুলো আমাদের বডির মধ্যে ইনফ্লামেশনের মাত্রা বাড়ায়। ইনফ্লামেশন মানেই যে তাদের জ্বর হবে সেটা নয়, সাবক্লিনিক্যাল ইনফ্লামেশন আস্তে 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 সাইলেন্ট কিলার হিসাবে কাজ করে তাদের মধ্যে হার্ট অ্যাটাক বাড়াচ্ছে। এয়ার পলিউশন, স্ট্রেস, এগুলো কমানো, ডায়েট রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া, তাতে দেখা গেছে যে কোলেস্ট্রলের যে এফেক্টটা আমাদের বডির ওপর সেটা কমেছে। এইচডিএল কোলেস্ট্রল বাড়ানোর কোনো ওষুধ আমাদের কাছে হয় না। যাদের মূলত এইচডিএল কোলেস্ট্রল কম, তাদের সচেতন থাকতে হয়, এলডিএল কোলেস্ট্রলটা কন্ট্রোলে রাখতে হয়, যাতে তাদের ভবিষ্যতে এই অ্যাকিউট এমার্জেন্সিগুলো অ্যাভয়েড করা যায়। বিভিন্ন রিসার্চে শুনেছি স্যার যে আহ, হাঁটাটা অনেক ক্ষেত্রে কাজ করে, এটা কি মানে সত্যি কোনো ক্লিনিক্যালি প্রুভেন একটা জিনিস রয়েছে, না ডেফিনেটলি, হাঁটলে এই জিনিসটার কিছু? ডেফিনেটলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হুম যেটা বলে মানুষের সেডেন্টারি লাইফস্টাইল একটা হার্ট অ্যাটাকের মেন কারণ। হুম টাইপ এ সেডেন্টারি বিহেভিয়ার, মানে সেডেন্টারি লাইফস্টাইল উইথ স্ট্রেস। যখন সেডেন্টারি লাইফস্টাইল কারোর থাকে, যেমন আমাদের যে
ইয়াং পপুলেশন যারা রেগুলার কাজকর্ম করছেন তাদের নিজেকে টাইম দিতে পারে না। সকালবেলা 6টার সময় বেরিয়ে যান, হুম। রাত্রিবেলা 9:30-10টার সময় ফেরেন, খাওয়া দাওয়া করেন, শুয়ে পড়েন, কিন্তু টাইম পেলো নিজেকে টাইম দিতে, হয়তো মোবাইল একটু দেখলো রিল্যাক্স করার জন্য। তারা যদি একটা নিজের টাইম, এই যে ডে টু ডে লাইফ থেকে 15-20 মিনিট প্রথমে বার করতে পারে, আলটিমেটলি হাফ অ্যান আওয়ার নিজেকে দিতে পারে রেগুলার ওয়াকিং করা বা মিনিমাল অ্যাক্টিভিটি একটু জিম করা, যেমন ট্রেডমিল করা বা কার্ডিও এক্সারসাইজ করা, তাতে ডেফিনেটলি তাদের একদিক থেকে এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়ে, 2 নম্বর বাড়ে হচ্ছে তাদের বডি রেজিস্ট্যান্স পাওয়ার অনেকটা বাড়ে, তাদের কোলেস্ট্রলের মাত্রা কমে আসে, তাদের ডায়াবেটিস কন্ট্রোলে আসে। সাবক্লিনিক্যাল ডায়াবেটিস, সাবক্লিনিক্যাল হাইপার টেনশনে অনেক সময় আমরা দেখেছি লাইফস্টাইল মানে মডিফিকেশান, মানে রেগুলার অ্যাক্টিভিটি, সকালে উঠে বা বিকালে উঠে যখনই সে টাইম পায় 15-20 মিনিট করে হাঁটলো, একটু ঘাম ঝরিয়ে হাঁটা, এই জিনিসগুলো দেখা গেছে তাদের নিজেদের লাইফে অনেকটাই হেল্প করেছে ফার্দার হার্ট অ্যাটাক বা অ্যাকিউট এমার্জেন্সিগুলো অ্যাভয়েড করার জন্য। আচ্ছা স্যার, একটা জিনিস আমরা দেখছি, বারবার লক্ষ্য করতে পারছি, এখন ইয়াং জেনারেশন বেশি জিমের মধ্যে থাকে। আপনি বলছেন যে ফিজিক্যালি অ্যাক্টিভিটি এই সমস্ত জিনিসগুলোকে রিডিউস করতে পারে রিস্কটাকে। তো অনেক আমরা দেখলাম যে সেলিব্রিটি রয়েছে, আর্টিস্ট রয়েছে, তারা তো সবসময় ফিটনেসের মধ্যেই থাকে, তারা হঠাৎ করে এইভাবে জিমে কোলাপস করে যাচ্ছে কিভাবে? তাদের একটা জিনিস থাকে, হতে তাদের জিম করার যে কারণ, যে উদ্দেশ্য, সেটা ডিফারেন্ট। অনেকে করে জিম করে কি টু রিডিউস ওয়েট, উইদিন 1 মান্থ আমি 10 কেজি ও 15 কেজি কমিয়ে নেবো, হুম। সেটা বডি তোকে অ্যাডাপ্ট করতে হবে পারছে। প্রথম। 2 নম্বর হচ্ছে তাদের ডায়েটের মধ্যে এই যে কিটো ডায়েট বলে, হুম। কিটো ডায়েটের মধ্যে অনেক সময় দেখা গেছে এমন কোনো পদার্থ থাকে যেগুলো ইনফ্লামেশন বাড়ায়। আচ্ছা। তো একটা জুডিশিয়াস জিম করা আর একটা ভিগোরাস জিম করা টু রিডিউস ওয়েট, তার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আরেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে হার্টের একটা কোনো হার্টের একটা সাবক্লিনিক্যাল ডিজিজ ছিল যেটা ধরা যায়নি, যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, বা তাদের অ্যারিথমিয়া অনেক বেশি পোটেনশিয়াল, যেটা সিম্পল ইসিজি করলেই ধরা যায়। সেই যে ইসিজি আর ইকো, এইরকম যদি কারো পার্টিকুলারলি ফ্যামিলি হিস্ট্রি আছে সাডেন কার্ডিয়াক ডেথের, তারা যদি করার পরে জিম করার প্রবণতাটা স্টার্ট করে, মনে হয় তাদের সাডেন কার্ডিয়াক ডেথ অনেকটা কমবে। আচ্ছা। ক্লিনিক্যালি প্রুভেন যেটা আছে যে জিম করলেই, যে ভিগোরাস এক্সারসাইজ প্রথম থেকে শুরু করতে নয়, আস্তে আস্তে একটা আস্তে আস্তে ধাপে তাদের ধাপে বাড়াতে অ্যাক্টিভিটি হচ্ছে। বাড়ানো, কিটো ডায়েট যতটা পারে অ্যাভয়েড করে নর্মাল ব্যালেন্স ডায়েট মেনটেন করে ওয়েট রিডাকশন করানো, যতটা বাড়ির খাবার অ্যান্টিঅক্সিডেন্ট লাইক ফ্রুটস ভেজিটেবলস ডায়েটের মধ্যে ইনক্লুড এই করা। জিমে অনেকে কিন্তু সাপ্লিমেন্ট ইউজ করে, এটা কি এই যে ক্ষতি করে? সাপ্লিমেন্ট ডেফিনেটলি ক্ষতি করে একটাই কারণে, যে তাদের মধ্যে কিটোজেনেসিস, বডির মধ্যে কিটোজেনেসিস যদি বাড়ে, তাদের মধ্যে ইনফ্লামেশন বাড়বে। সাপ্লিমেন্ট তাদেরই ইউজ করা উচিত যদি তারা মেডিকেলি তাদের ইন্ডিকেশন থাকে, যেমন মরবিডলি ওবেস, তাদের অনেক সময় ডায়েটিশিয়ানরা বলে কি একটা মিল রিপ্লেসমেন্ট করতে, হুম। যাতে তাদের নিউট্রিশনটা মেনটেন থাকে। সেখানে সেই সাপ্লিমেন্টের কিন্তু যে ফর্মুলা, সেগুলো একটা কিটো ডায়েটের ফর্মুলা থেকে অনেকটা আলাদা। আচ্ছা স্যার, ঠিক আছে, এটা তো একটা ইয়াং জেনারেশনের ব্যাপারের ওপর দিয়ে গেল। এবারে ধরুন, আমার অনেক দর্শক বন্ধু রয়েছেন 45-এর উপরে বয়স রয়েছে, অনেকের রয়েছে হয়তো যে একবার অলরেডি হার্ট অ্যাটাক হয়েও গিয়েছে। তারা কিভাবে সচেতনতার মধ্যে এই দূষণের মধ্যে জীবনযাপন কাটাবে, কিভাবে রাস্তায় বেরোবে, এত একুআই এত হাই যেখানে, সেই জায়গায় তাদের জীবনযাপন কিভাবে করা উচিত যাদের একবার অলরেডি এই রিস্ক হয়ে গেছে? প্রথম, অনেক সময় এলডারলি পপুলেশন, যেমন তোমরা তো মেনলি এলডারলি পপুলেশনটা টার্গেট করছো হুম। এখন। হুম। এলডারলি পপুলেশনের মধ্যে অনেকেরই দেখা যায় ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, প্রেশার আছে, সুগার আছে, তার মানে অনেকের আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। তাদের প্রথম যেটা বলা হয় হচ্ছে হার্টের ওষুধগুলো নিয়মিত খাওয়া। হুম। 2 নম্বর হচ্ছে তাদের ডায়েটের মধ্যে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, যেমন ঘি, বাটার, ডালডা, যেগুলো হচ্ছে ডিপ ফ্রাইড আইটেম, সেগুলোকে কমানো। 3 নম্বর জিনিস হচ্ছে রেগুলার যতটা তাদের অ্যাক্টিভিটি তাদের হার্টের ফাংশন অনুযায়ী করা, মানে রেগুলার ধরুন 15-20 মিনিট করে তারা হাঁটলো, সেটা একটা হেল্পফুল। 3 নম্বর জিনিস তাদের সচেতন করা যে আবার যদি কার্ডিয়াক সিমটম হয় সেগুলো কিভাবে করবে, যেমন হার্টের ব্যথা আর গ্যাসের ব্যথা অনেকেই বুঝতে পারে না, বিশেষ করে যখন তাদের একটু বয়স হয়েছে, তাদের টিপিক্যাল কার্ডিয়াক পেন হয় না, তাদের যে অ্যাসোসিয়েটেড যে ফ্যাক্টরগুলো, যেমন প্রচণ্ড ঘাম, তার সঙ্গে বুকে চাপ ধরে ব্যথা, এই ব্যথাটা গলাটা চেপে ধরছে বা দুটো হাতের দিকে যাচ্ছে, অল্প হাঁটতে গেলেই মনে হচ্ছে যেন বুকটা চাপ ধরছে, এই জিনিসগুলো হচ্ছে টিপিক্যাল কার্ডিয়াক পেন। অনেকে গ্যাস বলে ইগনোর করে, হুম। ভবিষ্যতে আমরা দেখি যে তাদের ইসিজিতে আগে হয়তো হার্ট অ্যাটাক একটা সাইলেন্ট হয়ে গেছে। এই জিনিসগুলোকে ইগনোর না করা, নিয়মিত রেগুলার যে মেডিসিনসগুলো ডাক্তারবাবুরা দেন সেগুলোকে গ্রহণ করা। 3 নম্বর জিনিস হচ্ছে তাদের যে রিস্ক ফ্যাক্টরসগুলো, ডায়াবেটিস, হাইপার টেনশন, তাদের কোলেস্টেরল লেভেল, এগুলো নিয়মিত চেক করা। মাঝে মাঝে ইসিজি করে দেখা, ইসিজিতে কোনো হার্ট ব্লক বা কিছু থাকছে কিনা। বেসলাইন ইসিজিতে যদি কোনো প্রবলেম থাকে তাদের সচেতন করা যে তারা কিভাবে লাইফ লিড করবে, কি কি সিমটমস, সেই সিমটমসগুলো কিভাবে তারা, তাদের নিয়মিত প্রথম হচ্ছে
তাদের যদি আমরা এডুকেট করতে পারি যে এই সিমটম হলে তোমরা ওয়েট করবে না, তোমরা হসপিটালে আসবে বা ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাবে, এইগুলোকে তাদের মধ্যে যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, তোমরা খুব ভালো কাজ করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো তৈরি করার জন্য অনেকেরা পাবে, বুঝতে পারবে যে হার্টের ব্যথা হলে না, কি আমাদের করতে হয়। পিয়ারলেস হাসপাতাল সবসময় এইসব বিষয়ে সহযোগিতা আমরা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনাদের। করে হ্যাঁ, থাকি। দ্বিতীয় জিনিস আরেকটা, যেটা ওল্ড এজের মানে এলডারলি এজ, ওল্ড এজ বলবো না, এলডারলি পপুলেশনের মানে মোর দেন 60 ইয়ার্সের প্রবলেম, হঠাৎ করে তাদের অজ্ঞান হওয়ার প্রবণতা অনেক হুম। সময় থাকে। চোখের দাঁতের দেখা যায় যে ইসিজিতে প্রথমেই চেঞ্জেস ছিল, তারা জানতো না, হঠাৎ করে অজ্ঞান হয়ে হসপিটালে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে ভর্তি হলো। অনেকে কি করে যে হঠাৎ ঠিক আছে অজ্ঞান হলো, হয়তো গ্যাসের জন্য হয়েছে, ইগনোর করে গেল, ইগনোর করে। তাদের সাডেন কার্ডিয়াক ডেথের প্রবণতা বাড়ে। এগুলো ইগনোর না করে একটা হঠাৎ করে অজ্ঞান হওয়ার প্রবণতা, অল্প হাঁটাচলা করতে গেলে বুকে ব্যথা বা অল্প হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হওয়া, এই ব্যাপারে সচেতন করতে গেলে মনে হয় অনেকটাই আমাদের তাদের আগে থেকে ডিজিজটা ধরতে পারবো। একটা আইসবার্গ ফেনোমেনন বলে কথা থাকে, বটম অফ দ্য আইসবার্গ আর টপ অফ দ্য আইসবার্গ। টাইটানিক যখন ডুবেছিল তারা শুধু ওপরটা দেখতে ওপরটা পেয়েছিল, নিচেটা দেখতে পারেনি। বটম অফ দ্য আইসবার্গ কনস্টিটিউটস 10 বা 11 পার্ট। এই 10, এই পপুলেশনটাকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি হুম। যে তাদের কিভাবে সচেতন থাকবে, তাদের সিমটমস, তাদের লাইফস্টাইল আর তাদের রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট, তাহলে অনেকটাই আমরা ইন্ডিয়ান পপুলেশনে যে হার্টের জন্য ডেথ অনেকটা বেশি, সেটাকে অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, এই যে আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের একটা টিপস যদি আপনি দিতে পারেন, মানে এই বিষয় থেকে বেরোতে গেলে বা নিজেদেরকে অ্যাওয়ার থাকতে গেলে এই মুহূর্তে কিভাবে থাকা উচিত? প্রথম হচ্ছে হেলদি লাইফস্টাইল। হুম। স্ট্রেস সবার মধ্যেই থাকবে, স্ট্রেস রিলিফের জন্য প্রথম হচ্ছে একটা হ্যাপি হোম ইজ আ ভেরি গুড এরিয়া, যেখানে তাদের স্ট্রেস অনেকটা কমবে। 2 নম্বর জিনিস হচ্ছে তাদের যদি এই যে লাইফস্টাইলটাকে একটু মডিফাই করে নিজেকে 15-20 মিনিটস দিতে পারে একটু খাওয়া রেগুলার দাওয়াটাও একটা অ্যাক্টিভিটি, ইম্পর্টেন্ট বিষয়। ডেফিনেটলি। ডায়েটের মধ্যে যে জিনিসটা, ডায়েটের মধ্যে ফ্রুটস ভেজিটেবলস এগুলো ইনক্রিজ করা, ট্রান্স ফ্যাটি অ্যাসিড যেমন ঘি, বাটার, ডালডা এই পরিমাণ কমানো, বাইরের যে তেলে ভাজা, বাইরের যে ফাস্টফুড সেগুলো যতটা কম খাওয়া যায় ততটা বেটার হবে। হেলদি লাইফস্টাইল, হেলদি হার্ট অ্যান্ড প্রিভেনশন অফ রিস্ক ফ্যাক্টরস, এগুলো হচ্ছে কি টু আ হেলদি ফিউচার। আচ্ছা, একটা জিনিস আমি জানতে ইচ্ছা করছে, ধরুন রাত্রি 12:30 বাজে, মফস্বল এলাকা, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ বা কেউ নেই, হাসপাতালও অনেক দূরে, কারুর এই হার্টের একটা সমস্যা হলো, বুকে পেন হচ্ছে বা আপনি যে ধরনের বললেন যে এইভাবে জানা যায় সেই ধরনের কিছু একটা হচ্ছে, তাকে ইনিশিয়ালি বাড়ির মধ্যে কিভাবে একটু সময় দেওয়া যায় যাতে সে সদরের হাসপাতালে পৌঁছাতে পারে, কিভাবে টাইমটা তার বাড়ানো যেতে পারে? অনেকে কি করে, ধরুন বুকে ব্যথা হলো তো তারা দেখে আর হাঁটাচলা করে কমছে কিনা, হুম। এই জিনিসটা তাদের এক্সাজারবেট না করা, তাদের প্রথম হচ্ছে রেস্ট করানো। হুম। 2 নম্বর জিনিস হচ্ছে বাড়িতে সরবিট্রেট ওষুধ, একটা জীবনদায়ী ওষুধ বলে হার্টের ক্ষেত্রে, আচ্ছা। সরবিট্রেট জিভে দেওয়া, যাতে যতটা প্রবলেম তাদের মধ্যে বুকে ব্যথাটা হয়েছে কমছে কিনা দেখা, সরবিট্রেট অনেক সময় হেল্প করে। হুম। 3 নম্বর জিনিস হচ্ছে যাদের কোনো হার্ট অ্যাটাক অলরেডি হিস্ট্রি আছে তাদের সচেতন করা যে সিমটমসগুলো এলে তোমরা কি করবে। যখন রিমোট এরিয়ায় কেউ থাকে তাদের এই সরবিট্রেট ওষুধটা হেল্প করতে পারে। 2 নম্বর জিনিস হচ্ছে যদি হার্টের পেন না কমে, ডেফিনেটলি সেটা বাড়িতে তাকে রাখে দেওয়া উচিত নয়। তাদের যতটা তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হোক বা লোকাল হসপিটাল হোক সেখানে যাওয়া। আমাদের গভর্নমেন্টে একটা ভালো উদ্যোগ যে বিভিন্ন ব্লকে আমরা স্বাস্থ্যকেন্দ্র রাখি, বিভিন্ন ব্লক বিশেষে হসপিটাল আছে, হুম। সেই হসপিটালের প্রতি তাদের যে আসা যাওয়া সেইটাকে একটু মেনটেন করা। যেমন সরকারকে বলবো যদি একটা যে আমাদের যে সরকারি অফিস থাকে বা তাদের যে এই পঞ্চায়েত এলাকা থাকে হুম। সেখানে একটা যদি অ্যাম্বুলেন্স তারা প্রোভাইড করতে পারে, সিম্পল অ্যাম্বুলেন্স যদি প্রোভাইড করতে, কেন আমাদের হার্ট অ্যাটাকের সময় বলে যে টাইম ইজ মাসেল, হুম। মানে কি যত টাইম ওয়েট করবে তত হার্টের মাসেল উইক একদম। হবে। তো এইটা যদি সরকারের থেকে আমরা পাই যে একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র হোক বা একটা পঞ্চায়েত এলাকা হোক, সেখানে একটা অ্যাম্বুলেন্স রাখা, সেখানে আশা ওয়ার্কার, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেগুলো থাকা, তাদের ফোন নাম্বার রাখা যে এরকম আমার বাড়িতে আমার বাবার এরকম হয়েছে আমরা কি করব, হুম। তাদের একটু এডুকেট করা, এডুকেট করা। তাতে বাহ! আমরা এই জিনিসটা একটু প্রোটেক্ট করতে পারবো আমাদের সোসাইটিকে। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন, আমি একদম আপনাকে আর বিব্রত করব না, ছাড়বো। কিন্তু তার আগে একটা শেষ টিপস, দর্শককে আপনার একটা বোনাস টিপস যদি কিছু দিতে পারেন এ বিষয়ে তাহলে খুব ভালো হয়। যে হার্টের ব্যাপারে এত কিছু বললেন, সবই জানতে পারলাম, এছাড়াও এক্সট্রা কিছু বোনাস টিপস কি রয়েছে? বোনাস টিপস বলছি, হেলথ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আচ্ছা,
আর আপনাদের হাসপাতালে স্যার, আপনারা সকলেই হয়তো শুনেছেন আমার মুখে, পিয়ারলেস হাসপাতালে ওনারা বসেন। তো ওই হাসপাতালটা কোন জায়গায়, কিভাবে আপনাদের সঙ্গে যদি কখনো প্রয়োজন পড়ে যোগাযোগ করবে, একটু যদি দর্শকদের বলেন। পিয়ারলেস হসপিটাল, ইট ইজ এ মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমাদের অ্যারাউন্ড 500 to 600 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে বিভিন্ন যে সুপার স্পেশালিটি উইং আমাদের মধ্যে আছে। একটা হার্টের রোগের যখন থাকে, আমরা বিভিন্ন উইংয়ের সবার হেল্প নিয়ে আইসিইউ কেয়ারটা প্রোভাইড করি। 3 নম্বর জিনিস হচ্ছে, এই যে মাল্টি স্পেশালিটি হসপিটালের অ্যাপ্রোচ, এইখানে পৌঁছাতে গেলে তাদের খুব বেশি কিছু না, একটা হাইল্যান্ড পার্ক বলে মেট্রো স্টেশন, আর হাইল্যান্ড পার্ক স্টেশন যা ইজ দ্য লোকেশন, সেখানে আপনি পৌঁছাতে পারেন। আমরা অবশ্যই অগ্রিম থাকবো তো আপনাদের চিকিৎসা করার জন্য, বা শুধু চিকিৎসা না, যদি কোনো সুপরামর্শ দিতে পারি অবশ্যই আমরা তার জন্য। আপনাদের এই ধন্যবাদ। হাসপাতালটায় কি স্বাস্থ্যসাথী অ্যাক্টিভেটেড? স্বাস্থ্যসাথী, আমরা কার্ডিয়াক স্বাস্থ্যসাথী কার্ডে পুরোটাই অনেকটাই অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, উন্নত উন্নত পেসমেকার যেগুলো হার্ট ফেলিয়ার আগে আইসিডি, সিআরটি এগুলো করে থাকি। বাইপাস সার্জারি, ভালভ সার্জারি সবই স্বাস্থ্যসাথীতে করা হয়। কার্ডিয়াক পার্টটা যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাদের আমরা পুরো ট্রিটমেন্টটাই দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এলেন এর জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই। মৈনাক চ্যাটার্জি ডাক্তারবাবু আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। পিয়ারলেস হাসপাতালের নাম্বার আপনাদের স্ক্রিনে রয়েছে। আপনাদের যদি কখনো, আমরা এটা প্রার্থনা করি না যে কারুর দরকার পড়ুক এমন একটা জিনিস, কিন্তু তবুও যদি কারুর এই বিপদ আসে, আপনারা এই হাসপাতালে যোগাযোগ করতে পারেন। মৈনাক চ্যাটার্জি কার্ডিওলজিস্ট আমাদের সঙ্গে ছিলেন, উনিও এই হাসপাতালে থাকেন। যে কোনো সময়ে আপনাদের জন্য তৎপর রয়েছেন ওনারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সপ্তাহে অন্য কোনো বিশিষ্ট মানুষকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।